ইকরা বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। স্টুডিওতে রয়েছি আমি ব্যারিস্টার ইউসুফ রেজা, আমার সঙ্গে আছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ল ভ্যালি সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু। ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, আপনাকে ল অ্যান্ড অর্ডারে স্বাগতম। আপনি কেমন আছেন? আপনাকে ধন্যবাদ, আমি ভালো আছি। ধন্যবাদ ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, প্রোগ্রামটি আপনারা একযোগে দেখছেন স্কাই 778 ইকরা বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে। আপনাদের যে কোনো আইনি জিজ্ঞাসা সরাসরি স্টুডিওতে ফোন করে ফোন নাম্বার 020709604005 অথবা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে আপনারা রাখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে অবশ্যই স্মরণে রাখতে হবে, আজকের আমাদের সম্মানিত অতিথি আপনাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রশ্নের উত্তর দিয়ে থাকবেন। তা কেবল প্রাথমিক পরামর্শ হিসেবে ধরে নিয়ে আপনারা যদি কোনো বিস্তারিত কোনো কিছু জানতে হয় অথবা কোনো অ্যাপ্লিকেশান করতে হয়, অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ করে থাকবেন। আমাদের সম্মানিত অতিথি আজকে আলোচনার জন্য সম্মত হয়েছেন অ্যাসাইলাম প্রসেস নিয়ে। অ্যাসাইলাম কীভাবে হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই বিষয়টা আজকে সম্মানিত অতিথির সাথে আলোচনা করব। মঞ্জু ভাই, আপনি বলেছিলেন যে অ্যাসাইলাম প্রসেস, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাসাইলাম কারা করতে পারে, আপনি যদি একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দীর্ঘদিন থেকে আমাদের এই প্রোগ্রামে সহযোগিতা করে এসেছেন, আপনারা দেখছেন। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো ঠিক করেছি, সেটি হচ্ছে অ্যাসাইলাম প্রসেস। জি মঞ্জু ভাই, অ্যাসাইলামের যে বিষয়টা, মানে যে প্রশ্নটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হলো কারা অ্যাসাইলাম করতে পারে। জি হ্যাঁ, যে প্রশ্নটা আপনি বলেছেন যে কারা আপনার এই যে বিষয়টা আমি আরও কিছু জানতে চাইবো সেটা হচ্ছে যে অ্যাসাইলাম এক তো কারা করতে পারে, এবং যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ থেকে আমরা জানি যে বাংলাদেশের 5 অগাস্টের পরে যে সিচুয়েশন তৈরি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি বলতে পারেন। ধন্যবাদ আপনাকে। যে অ্যাসাইলামের যে ইস্যু, অ্যাসাইলাম প্রধানত কারা করতে পারে। আমাদের এই দেশে অ্যাসাইলামের যে মূল কথা আমরা যারা অ্যাসাইলাম বললেই বুঝি, সেটা হলো পলিটিক্যাল অ্যাসাইলাম। তো অ্যাসাইলামের ভিত্তিটা কি? অ্যাসাইলামের ভিত্তি হচ্ছে কনভেনশন। 1951-এর একটা কনভেনশন আছে, যে কনভেনশনের ভিতরে ইউরোপের যে কটি রাষ্ট্র আছে সব কটি রাষ্ট্র কিন্তু একই রকমের ফর্মুলাতে অ্যাসাইলামগুলো ক্লেম করে। যেমন মনে করেন যে আপনি কোনো একটা পলিটিক্যাল পার্টির মতাদর্শের অনুসারী হওয়ার কারণে আপনি যদি স্টেট এজেন্ট বা বিশাল গ্রুপ দ্বারা যদি ভিক্টিমাইজ হওয়ার সম্ভাবনা থাকে, আপনার যদি লাইফ যদি থ্রেটেন্ড হয়, তাহলে কিন্তু আপনি এই অ্যাসাইলাম প্রসেসের সুযোগ নিতে পারেন। অথবা ধরেন আপনি কোনো একটা সংখ্যালঘু সম্প্রদায়, উপজাতি সম্প্রদায়, আপনার লাইফ থ্রেটেন্ড ইন ইউর কান্ট্রি, আপনি অ্যাসাইলাম করতে পারেন। অথবা আপনি কোনো একটা পার্টিকুলার সোশ্যাল গ্রুপের মেম্বার, যেমন মনে করেন এখানে এলজিবিটির যে ইস্যুটা, ওই এলজিবিটি ইস্যুতে আপনাকে বুঝতে হবে যে যেমন বাংলাদেশে এবং ইন্ডিয়াতে যদি দুইটা দেশকে আপনি কম্পেয়ার করেন, ইন্ডিয়ার পেনাল কোডে কিন্তু এলজিবিটি কোনো শাস্তিযোগ্য অপরাধ না। সুতরাং ইন্ডিয়ার কোনো একজন মানুষ যদি এলজিবিটির কারণে যদি অ্যাসাইলাম করতে চান, তাহলে কিন্তু তার এই ক্লেমটা এখানে সাকসেসফুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু বাংলাদেশের একজন মানুষ যদি এলজিবিটির কারণে, অর্থাৎ গে, লেসবিয়ান অথবা ট্রান্সেক্সুয়াল, এইগুলা হওয়ার কারণে যদি এই দেশে উনি যদি প্রোটেকশন ক্লেম করেন, সেটা কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে অন দ্য বেসিস অফ ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংস অ্যান্ড ট্রুথ। কেন? বাংলাদেশের পেনাল কোডে কিন্তু এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ওরা কিন্তু এই বিষয়টাকে মানুষের কমন একটা বিষয় হিসেবে এবং এটাকে সাধারণ একটা বিষয় হিসেবে
গ্রহণ করে নিয়েছি যে এইটা চাইলে কেউ হতে পারে। এখন এটাতে মতবাদ থাকতে পারে, আমরার মতবিরোধ, পৃথিবীর বিভিন্ন দেশ এটাকে অ্যাকসেপ্ট এখনও করেনি। নট অনলি মুসলিম রাষ্ট্র, অনেক খ্রিস্টান রাষ্ট্র আছে যারা কিন্তু এলজিবিটি ইস্যুটাকে এখনও অ্যাকসেপ্ট করেনি। এখন বিষয়টা হচ্ছে যে আপনি তো বিভিন্ন কারণে এই অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। কারা কারা পারে, এর ভিতরেই আরও কতগুলো সাব গ্রুপ আছে, ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরির কারণে আপনি হয়তো এই গ্রুপে পড়েন। যেমন নারীও কিন্তু এভারেজ নারী না, যদি কোনো একটা সোশ্যাল পার্টিকুলার গ্রুপের অংশ হয়ে যায় কোনো একটা নারী, যেমন একটা লোক রাজনৈতিক ধর্মীয় বিশ্বাস, যে এথিস্ট অথবা কনভার্টেড। তা এখন যদি কোনো একটা সমাজে, কোনো একটা রাষ্ট্রে, মানে আপনি যেটা বলতে চাইছেন যে স্পেসিফাইড গ্রুপ, এটার মধ্যে অনেকগুলোই আসতে পারে, এটা অনেক ওয়াইড একটা জিনিস। হ্যাঁ, একটা মানুষ এথিস্ট, অথচ তার যে দেশে বসবাস করে সে দেশে যদি এথিস্ট হওয়াটা যদি কোনো কি হয় যে অপরাধ হয়, তাইলে কিন্তু এইরকম লোককেও কিন্তু তারা প্রোটেকশন দেয়। তাহলে আপনাকে বুঝতে হবে যে প্রোটেকশন কাদেরকে দেয়, এটার ওয়াইড গ্রুপ। কিন্তু কেন প্রোটেকশনটার, মানে এই ক্লেমটার সুযোগটা কিভাবে ক্লেম করতে হয়, ক্লেম করার পরবর্তী প্রসেসগুলো কি জিনিস আপনাকে প্রমাণ করতে হয়, এবং এটাকে কিভাবে পার্ট বাই পার্ট যায়, আমরা সেগুলোতে আলোচনা। আমি যেটা আপনার কাছে জানতে চেয়েছিলাম, আপনি যথার্থই বলেছেন যে কারা কারা করতে পারে, তো এটা আলোচনা করলে আরো অনেক করা যায়, বাট এই বিষয়টা আসলে মানে খুব বেশি আলোচনার দরকার নেই। আমি পরবর্তী একটা ইস্যু হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে এখানে কারা কারা করতে পারে এবং কি কি পদক্ষেপে করতে পারে, এটা যদি একটু স্টেপটা বলুন। যে পদক্ষেপ বলতে আপনি ধরেন, আপনি তো নিশ্চয়ই অন্য একটা দেশের নাগরিক হয়ে এদেশে আসতেছেন, এই দেশে তো আপনার এন্ট্রি হয়েছে, লিগালি ইলিগালি যে কোনোভাবে আপনার একটা এন্ট্রি হয়েছে। তো এন্ট্রি হওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু সবচাইতে বেস্ট অপশন হচ্ছে, যদি কারো পূর্ব থেকেই এইরকম ধারণা থাকে যে তার এইরকম লাইফে থ্রেট আছে, বা তার জীবনে এরকম বিপদসংকুল এবং তার লাইফে এই ঘটনা ঘটবে, তাহলে কিন্তু এয়ারপোর্টে যদি করে সেটা হলো বেস্ট। এয়ারপোর্টে কিভাবে করবে, মানে যখন এন্ট্রি হবে, হ্যাঁ, আপনি এয়ারপোর্টে ঢুকেই কিন্তু আপনি বলতে পারবেন যে আমি যদিও ট্যুরিস্ট ভিসা এসেছি, স্টুডেন্ট ভিসা এসেছি, বা ফ্যামিলি ভিসা এসেছি, বা ওয়ার্ক পারমিট ভিসা এসেছি, বা যে কোনো ভিসায় এসেছি, আমি কিন্তু আসলে এখানে অ্যাসাইলাম করতে চাই। তো অ্যাসাইলাম করতে যখনই চাইবে কেউ, তখন কিন্তু তাকে কিন্তু আর ডিপোর্ট ওরা করবে না ইনস্ট্যান্টলি। তার অ্যাসাইলাম ক্লেম করার পরে, যেহেতু যে কোনো মানুষ কে সত্য বলছে কে মিথ্যা বলছে, এটা তো একটা অ্যাসেসমেন্টের ভিত্তি হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি এটা ক্লিয়ার একটা কথা বলে রাখি, কোনো মানুষ যদি একবার এখানে এসছে আব্দুর রহিম নামে, পরবর্তীতে সে আব্দুল করিম নামে আরেকটা পাসপোর্ট নিয়ে আসছে, যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে গেছে তখন কিন্তু ধরা পড়ে গেছে যে এটা আব্দুল করিম। এইরকম কিছু অবভিয়াস ক্ষেত্রে তারা কিন্তু এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে, এরকম ঘটনাও আছে। তবে নর্মালি যদি কেউ কোনো অ্যাসাইলাম ক্লেম করে এয়ারপোর্টে করে, অথবা দেশের ভেতরে করে, যেভাবেই করুক, সাধারণত তাদেরকে ইনস্ট্যান্টলি ডিপোর্ট করার কোনো সুযোগ নেই। তাদেরকে সেটাকে অ্যাসেসমেন্ট করার পর যা হওয়ার হবে। এখন এই ক্লেমের বিষয়টা কি, ক্লেমটা আপনি কিভাবে করবেন? ইনিশিয়াল ক্লেমটা আপনাকে যদি দেশের ভিতর থেকে করেন, আপনাকে একটা অ্যাসাইলাম হটলাইন আছে, এই অ্যাসাইলাম রেজিস্ট্রেশন লাইন, ওই লাইনে আপনি ফোন করবেন। ফোন করার পরে আপনার সাথে আপনার নাম জিজ্ঞেস করবে, আপনার অ্যাড্রেস জিজ্ঞেস করবে, ন্যাশনালিটি জিজ্ঞেস করবে, কোত্থেকে এসছেন, কবে আসছেন, কোন ভিসায় আছেন, এইগুলো জিজ্ঞেস করে আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেবে। রেফারেন্স নাম্বার দিয়ে পরবর্তীতে, অনেক সময় আগে দেখতাম যে আগে ছিল যে আপনাকে রেজিস্ট্রেশন করার পরে রেফারেন্স নাম্বার দিয়ে সিটি পাঠায় ওরা ডেট জানাইতো, কিন্তু আজকাল বর্তমান সময়ে এখন কিন্তু আর সেই সিটি পাঠানোর ইস্যু নেই। এখন কিন্তু সাথে সাথেই আপনাকে লাইনে রেখেই কিন্তু তারা একটা ডেট দিয়ে দেয় অ্যাপয়েন্টমেন্টের। অর্থাৎ তারা একটা বিশাল জনগোষ্ঠীকে অ্যাসাইলাম স্ক্রিনিংয়ের জন্য নিয়োগ করেছে। আপনাকে একটা ডেট দিবে, ডেট দিলে আপনাকে বলবে যে আপনার যে একটা প্রুফ অফ অ্যাড্রেস আর একটা প্রুফ অফ আইডি, অর্থাৎ আপনি যে ন্যাশনালিটি বা আপনার যে ভিসা যেটা আছে যে পাসপোর্টের মধ্যে, সেই পাসপোর্টটা নিয়ে আপনি তাদের কাছে যাবেন।
যাওয়ার পরে আপনার যে ইনিশিয়াল আমি যে মঞ্জু ভাই এখানে একটু অ্যাড করতে চাই। আপনি প্রথমে বলেছেন যে এয়ারপোর্ট থেকে যদি কেউ করতে চায় সেই ক্ষেত্রে প্রসেসটা তো একটু ডিফারেন্ট, এটা যদি একটু বলেন। হ্যাঁ, এয়ারপোর্টেরটা থেকে যদি বলতে চাই, এয়ারপোর্টে আপনি যখনই ইমিগ্রেশন অফিসারকে বলবেন যে আমি অ্যাসাইলাম ক্লেম করব, তখন উনি অ্যাসাইলাম মানে ইমিগ্রেশন যে অফিসার আপনাকে সিল দিচ্ছে, তিনি তখন আপনাকে অ্যাসাইলাম ইউনিটের সাথে সাথে কি ইন্টারভিউ নেবে না পরে সময় দিবে? মানে আপনাকে ওই দিন যদি ওদের লোকবল থাকে তাহলে কিন্তু আপনাকে ওই দিনে এয়ারপোর্টে নিয়ে নেবে। প্রাইমারি ইন্টারভিউ, যেটাকে স্ক্রিনিং ইন্টারভিউ বলে, আপনি কোথা থেকে আসছেন, নাম কি, দাম কি, কেন, কারণ একটু যাই না আপনাকে কাগজ দিয়ে পাঠাই দিবে। অনেক সময় ওরা করে কি, যদি ওদের যদি লোকবল না থাকে, টাইমিংটা যদি এমন হয় যে যে টাইমটাতে এনাফ অফিসার নেই, আপনাকে হোল্ড করে রাখে, অথবা আপনাকে হোল্ড করে না রাখতে পারলে ওরা কাগজ দিয়ে বলে আপনাকে একটা ডেট দিয়ে দেয়, অমুক তারিখে আপনার ইন্টারভিউ হবে। এবং ওই ইন্টারভিউর পরে আপনাকে অ্যাসাইলাম রেজিস্ট্রেশন কার্ড, এআরসি কার্ড নামে একটা কার্ড 2 বছরের জন্য ইস্যু করে দেবে। আরেকটা বিষয় মঞ্জু ভাই, গেল এয়ারপোর্ট, নর্মালিও আপনি বললেন, কিন্তু ধরেন একজন অ্যাপ্লিক্যান্টের একদম ভিসা শেষ, তার ভিসার মেয়াদ মানে একদম শেষ প্রান্তে, হয়তো 1 দিন 2 দিন আছে, সেখানে আমার 2টা কোয়েশ্চেন। একটা হচ্ছে তার যদি আমরা ইন্টারভিউ নিই, ইন্টারভিউটা যদি তার মানে তার ভিসা এক্সপায়ারির পরে পড়ে, সে কি ওভারস্টেয়ার হবে কিনা। নাম্বার 2 হচ্ছে তার ক্ষেত্রে মানে কিভাবে যদি ওভারস্টেয়ার এড়াতে হয় সেক্ষেত্রে সে কি করবে, তার করণীয় কি? ধন্যবাদ আপনাকে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। যারা ইমিগ্রেন্ট এদেশে, তাদের এই দেশে থাকা, এই দেশের অ্যাসাইলাম ক্লেমের প্রসেস মানে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। কেন বলছি দেখেন, যদি কোনো মানুষের ভিসার শেষ মানে 1 দিন আছে, 2 দিন আছে, এখন 1 দিনে আর 2 দিনে তো আপনি ইন্টারভিউর ডেট পাচ্ছেন না। সেই ক্ষেত্রে একটা প্রসেস আছে, এটাকে বলে ওয়াক ইন। ওয়াক ইন হচ্ছে আপনি লন্ডনের কাছে হলো ক্রয়ডন, আপনি যেখানে আছেন সেখানে নিকটবর্তী যে অ্যাসাইলাম স্ক্রিনিং সেন্টার আছে, ইমিগ্রেশন হোম অফিস আছে, সেখানে আপনি ডাইরেক্ট চলে যাবেন। ওই দিনে আপনাকে ইন্টারভিউ নেবে, এবং হোম অফিসও এটাকে রেকগনাইজ করে যে ওরা কাউকে ওভারস্টেয়ার করতে চায় না ভিসা থাকা অবস্থায়। যেমন মনে করেন ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্য যেসব ভিসায় ওয়ার্ক পারমিট, ওয়ার্ক রাইট আছে, তারা যদি অ্যাসাইলাম ক্লেম ভিসা থাকা অবস্থায় করে, অর্থাৎ লাস্টের দিনও যদি করে, তাহলে তার যে এই মানে লিভটা কন্টিনিউ থাকবে এবং তার কাজের রাইটটাও কন্টিনিউ হবে। কিন্তু কোনো কারণে যদি উনি ফোন করছে, যদি ইন্টারভিউটা যদি কনফার্ম করতে না পারে, তাইলে কিন্তু তাকে কিন্তু রাইট অফ ওয়ার্কটা দেবে না। অর্থাৎ এটা নিয়ে কিছু কেসও আছে, এবং সে তো ওভারস্টেয়ার হয়ে গেল। অর্থাৎ আপনার ফোন দিয়ে আপনি অ্যাসাইলাম ক্লেম যেদিন করছেন সেটা কিন্তু ক্লেম না। ক্লেম রেজিস্ট্রেশন হচ্ছে যেদিন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফার্স্ট ইন্টারভিউ দেন সেটা। সুতরাং মনে রাখতে হবে, যদি কোনোভাবে আপনি ফোন দিলেন, ডেটও নিলেন, কিন্তু আপনার ভিসা শেষ হয়ে যাওয়ার পরে এই ডেট যদি হয়, তাহলে বুঝবেন যে ইউ আর ইন ট্রাভেল। ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট আপনি যে ভিসা শেষ হওয়ার আগে, অর্থাৎ ভিসা যেদিন শেষ হবে ওই দিন অন্তত আপনি ইন্টারভিউটা দেবেন। এবং একটা জিনিস মনে রাখবেন যে অ্যাসাইলাম যদি কেউ ইন টাইম করে, এই ভিসা থাকা অবস্থায়, ট্যুরিস্ট ভিসা ছাড়া, তাহলে কিন্তু তার অ্যাসাইলামের 1 বছর, 6 মাস, 8 মাস, 10 মাস, 2 বছর, 3 বছর, যত সময় লাগুক, ওই সময়টা কিন্তু লিগ্যাল টাইম হিসেবে কাউন্ট হয়। এবং যদি কোনো কারণে কোনো মানুষ ধরেন অ্যাসাইলাম ক্লেম করেছে, কিন্তু তিনি যদি কোথাও ওয়ার্ক পারমিট পান, মানে যাদের ওয়ার্ক রাইট আছে, সুইচিং, হ্যাঁ, চাইলে সুইচ করতে পারবে। অর্থাৎ অ্যাসাইলাম করা পেন্ডিং থাকা অবস্থায় আপনার সুইচিংয়ের ব্যবস্থা আছে, সুইচিং করতে পারবেন যদি আপনার বেটার অপশন আসে। কিন্তু যদি আপনি আউট অফ টাইমে অ্যাপ্লিকেশনটা করেন, সুইচ করার মতো তো আপনি নেই। অর্থাৎ অ্যাসাইলাম প্রসেসটা, ইন টাইম অ্যাপ্লিকেশনের প্রসেসটা হচ্ছে অনেকটা ভেন্টিলেশনের মতো, যে রুগীকে বাঁচিয়ে রাখা, পরবর্তীতে তাকে যেন বাঁচিয়ে তোলা যায়। কিন্তু যদি আপনি আউট অফ টাইম হন, তাহলে কিন্তু আপনি ভেন্টিলেশনে নাই, আপনার ভেন্টিলেশনটা নেই। তাই
এই কথাটা মনে রাখতে হবে যে অ্যাসাইলামে খুব ইম্পর্টেন্ট, যদি আপনি ভিসা থাকা অবস্থায় করেন তাইলে আপনি মনে রাখবেন যে ভিসা থাকা অবস্থায় যেন আপনার ইন্টারভিউ হয়। যদি ডেট না পান তাহলে আপনাকে চলে যেতে হবে ওয়াক ইন সেন্টারে। জি, আমি একটা কল নিয়ে আসছি। প্রিয় কলার, আপনার নাম বলে প্রশ্ন করুন। এই যে এগুলি বলতেছে আমি শুনতেছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম বলে প্রশ্ন করেন। জি, আমার নাম নাদিয়া। জি। আচ্ছা, আমি জানতে চাচ্ছি, আমি কেয়ার ভিসায় আসছি, এখন আমার কোম্পানি শেষ, কোম্পানির কোনো এক্সিস্টেন্স নাই, আমি সুইচ করতে চাচ্ছি, আমার এখনো ইমেল আসে নাই, সময় আছে। সেক্ষেত্রে আমার হাজবেন্ড আর সন্তানের কি এক্সট্রা যে ফিসগুলা, লাইক ভিসা ফিস, তারপর মেডিকেল ফিস, এগুলি কি লাগবে? সেক্ষেত্রে তো অনেক ব্যয়বহুল হয়ে যায়, নাকি শুধু আমি যে মেইন অ্যাপ্লিকেন্ট আমার লাগবে? এটা যদি একটু কাইন্ডলি বলতেন। আমার এই একটাই কোয়েশ্চেন। জি, সুন্দর কোশ্চেন করেছেন। জি মঞ্জু ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। স্কিল ওয়ার্ক ভিসাতে যে রুল, ওই রুলে বলা আছে যে যদি আপনি স্পন্সর চেঞ্জ করেন, আপনি যদি অন্য স্পন্সর চেঞ্জ করে যদি আপনি যান, সেই ক্ষেত্রে আপনার শুধু ভিসাটা চেঞ্জ করলেই হবে, মানে মেইন অ্যাপ্লিকেন্টের ভিসা চেঞ্জ করলেই হবে, আর যারা আছে তাদেরটা চেঞ্জ করার দরকার নেই। তো সুতরাং সেই ক্ষেত্রে আপনার হাজব্যান্ড এবং আপনার বাচ্চা, তাদের যে ভিসা আছে, যতদিনের ভিসা আছে সেটা ততদিন পর্যন্ত কন্টিনিউ হবে, কিন্তু আপনার ভিসাটাকে আপনি এই চেঞ্জ করতে হবে এবং ফি দিয়ে। মঞ্জু ভাই, আমি একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন যদি জিজ্ঞাসা করি ওনার কোয়েশ্চেনের সাথে। এখন উনি বলেছেন যে কেয়ার ভিসায় উনি ছিলেন, উনি তো আইএইচএস পে করেনি। সাপোজ উনি যদি স্কিলড ওয়ার্কার ভিসায় যায়, সেই ক্ষেত্রে ওনার কি আইএইচএস পে করা দরকার আছে ওনার ক্ষেত্রে, মেইন অ্যাপ্লিকেন্ট? অবশ্যই, কারণ হচ্ছে কি, আপনার আইএসএস তো মাপ দেওয়া হয়েছে শুধুমাত্র এর জন্য, কেয়ারের জন্য, কিন্তু অন্য ভিসার জন্য তো আইএসএস মাপের গ্রুপ। তাহলে ওনার সন্তান বা ওনার হাজবেন্ড তো এখানে বিশাল একটা মওকুফ পেয়ে গেল। হ্যাঁ, মওকুফ পেয়ে গেল, কিন্তু এটা ওরা মানে যখন করছে ওই কথাটা মাথায় রাখে নাই, যার জন্য এটার কোনো ইমপ্লিকেশন আমরা দেখিনি। এটা তাইলে অ্যাপ্লিকেন্টদের একটা সুবিধা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় মঞ্জু ভাই, আরেকটা কোশ্চেন ওনার সাথে যদি আমি জিজ্ঞাসা করি, যদিও আমাদের আলোচনার অনেক বিষয় রয়েছে, হয়তো ওনারও দরকার হতে পারে, সেটা হচ্ছে যে যদি উনি কেয়ার বিষয়ে তো উনি আসছেন হয়তো 20,000 বা 21,000, তাহলে ওনার স্যালারি রেঞ্জটা কি হবে? স্যালারি বর্তমান বাজার যেখানে যাবে সেখানে রেঞ্জ হবে। জি, সুন্দর। আমি মঞ্জু ভাই আসছি আমাদের, আপনি বলছিলেন যে সুইচিং নিয়ে বলছিলেন, আপনি ইন টাইমে করার জন্য বলেছিলেন। এখন আসেন স্ক্রিনিং ইন্টারভিউ। স্ক্রিনিং ইন্টারভিউর ক্ষেত্রে তারা বেসিক্যালি কি বিষয়গুলো নিয়ে আসে? এখানে কি ডকুমেন্ট দেওয়ার দরকার আছে? না, স্ক্রিনিং ইন্টারভিউ না, যে কোনো সময় তারা ডকুমেন্টের কথা বলে, ডকুমেন্টেশনের কথা বলে, কিন্তু আপনারা মাথায় রাখবেন স্ক্রিনিং ইন্টারভিউতে আপনার শুধুমাত্র আইডি ছাড়া, বিআরপি কার্ড এবং পাসপোর্ট, এই দুইটা জিনিস ছাড়া অন্য কোনো ধরনের প্রুফ অফ অ্যাড্রেস বা প্রুফ অফ অ্যাড্রেস দিতে পারেন, কিন্তু কোনো ধরনের ডকুমেন্টেশন দেওয়ার কোনো দরকারই নেই। কারণ হচ্ছে আপনি ডকুমেন্টেশন দেবেন তখন যখন আপনার মানে ডিটেলস ইন্টারভিউ, মানে সাবস্টেন্টিভ ইন্টারভিউ হবে, আপনার ক্লেমটা প্রপারলি প্লেসড হবে, তখন আপনি 5 দিন টাইম পাবেন। ওই 5 দিনের ভিতরে, অথবা আপনি চাইলে ওই দিনও নিয়ে যেতে পারেন। আমি দেখি অনেকেই অ্যাপ্লিকেশন স্ক্রিনিং ইন্টারভিউর পরে তারা যে সেকশন 120 একটা ফর্ম দেয় এই যে অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য, সেখানে তারা ডিটেলস আরও চায় যদি তোমার অ্যাডিশনাল কোনো গ্রাউন্ড থাকে। আমি যেটা অ্যাডভাইস করি, সেই ক্ষেত্রে কি কোনো স্টেটমেন্ট দরকার আছে দেয়া? না, আমি যেটা মনে করি, জি, ওই এই যে সেকশন 125, এই 125 আমি কখনো, সেকশন 120 সরি, 120তে আমি কখনো এই কাউকে অ্যাডভাইস করি না যে আপনি আপনার কোনো ডকুমেন্ট বা এডিশনাল কোনো গ্রাউন্ড দেওয়া উচিত। হ্যাঁ, দেওয়া উচিত। আমি বলি যেটা সে অলরেডি বলে ফেলেছে। এখানে কাহিনী আছে, এখানে বলি না, ঠিক ব্লাইন্ডলি বলা যাবে না। যেমন মনে করেন যে এক ভদ্র মহিলা বা এক ভদ্রলোক অ্যাপ্লিকেশন করার পরে তার একটা সাবস্টেন্সিয়াল চেঞ্জ আসছে, ঘটনা এরকম হয় না, কারো ক্ষেত্রে তো হইতে পারে। এরকম কোনো চেঞ্জ থাকলে তখন সে এটা চাইলে দিতে পারে, তবে দেওয়া ইম্পর্টেন্ট না। কেন ইম্পর্টেন্ট না আমি বলছি, দেখেন, যদি কেউ দেয় তাহলে কিন্তু সে রেস্ট্রিক্টেড হয়ে যায়। আপনি তো ধরেন মূল কথাটা কখন বলবেন, আপনি মূল কথাটা বলবেন হলো ডিটেলসড ইন্টারভিউ হবে, যেটাকে বলে সাবস্টেন্টিভ ইন্টারভিউ। সেই সাবস্টেন্টিভ ইন্টারভিউতে আপনি আপনার যত কথা আছে, হিউম্যান রাইটস আছে, আপনার ফ্যামিলি আছে, আপনার লাইফে থ্রেট আছে, আপনার জীবনে কি কি
সমস্যা আছে সব আপনি বলবেন। বলার পরে আপনি কিন্তু 5 দিন টাইম পাবেন, তারপরেও আরও একটা সাবমিশন দেওয়ার। খেয়াল করেন, আপনার ডকুমেন্টেশনের সাথে তো আপনি একটা সাবমিশন দিতে পারবেন। তাহলে আপনি কেন, আপনি মূল কথাই তো বলা হয় নাই এখনো। এডিশনাল এই জিনিসটার মধ্যে, এই জিনিসটাতে আমি ব্যক্তিগতভাবে আমার যারা আমি তাদেরকে অ্যাডভাইস করি যে আপনারা 120-তে কোনো কিছু দিবেন না। কেন দিবেন না? কারণ আমার তো বলে যে আপনার এডিশনাল কি, এডিশনালটা হলো আমার মেইনটার বাইরে, তো মেইনটাই তো এখন আমার। তাহলে এখানে আমি একটা প্রাসঙ্গিকভাবে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি। আপনি দেখেন 5 অগাস্টের পরে বাংলাদেশে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে, রাজনৈতিক যারা আশ্রয় চেয়েছে তাদের সার্কামস্টেন্স চেঞ্জ হয়েছে। আমি যদি বলি সাপোজ কেউ একজন ঠিক 5 অগাস্টের আগে সে স্ক্রিনিং ইন্টারভিউ দিল, তার যদি এখনও সুযোগ থাকে, ক্যান হি সাবমিট অ্যাডিশনাল ডকুমেন্ট? যে যেমন ধরেন অ্যাডিশনাল কোনো গ্রাউন্ডস কি সে অ্যাড করতে পারে? যে অনেকের সার্কামস্টেন্স চেঞ্জ হয়েছে, যেমন ধরেন সে আগে যেটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তার পরিবারে আঘাত এসছে, বা সাম সার্কামস্টেন্স হ্যাজ বিন চেঞ্জড, এই ক্ষেত্রে সে কি অ্যাডিশনাল গ্রাউন্ডটা এখন দিতে পারবে স্ক্রিনিং ইন্টারভিউর পর? স্ক্রিনিং ইন্টারভিউর পরে তিনি চাইলে দিতে পারবেন, কিন্তু দেওয়া দরকারটা কি? কারণ আপনার তো ফাইনাল ইন্টারভিউ আছে। ফাইনাল ইন্টারভিউতে তো অনেক সময় তো ফাইনাল ইন্টারভিউর পরে যখন তারা সে যদি সার্কামস্টেন্স চেঞ্জ করে, সে তখন তারা জিজ্ঞাসা করে তুমি তো আগে বলনি। যেমন কেউ যদি স্ক্রিনিং ইন্টারভিউতে অনেক কিছু বলে, যেটা কোনো কিছু যদি কেউ জিজ্ঞাসা করা হয় তোমার আগে মামলা আছে কিনা, না আমি আপনার কথা এই ক্ষেত্রে কি হবে? আমি আপনাকে বলি একটা জিনিস খেয়াল করেন, কেউ ক্লেম করলো বিএনপি হিসেবে, বিএনপি হিসেবে, জামাতে ইসলামী হিসেবে, অর্থাৎ সরকার যে সরকার ছিল সেই সরকারের বিরোধী শক্তি হিসেবে কেউ ক্লেম করলো। এখন যে চেঞ্জটা আসলো, এটা আসলো যারা বিরোধী শক্তি তাদের ফেভারে। তা এখন তারা কি ডেভেলপমেন্টটা দিবে? তাদের কি আসলে ডেভেলপমেন্ট দেওয়ার যদি থাকে, হ্যাঁ যদি থাকে, আমি সেটা বলছি না কি আছে না, যদি থাকে আমি যেটা আপনাকে প্রথমেই বললাম যে সেকশন 120-তে যদি কারো সাবস্টেনশিয়াল চেঞ্জ থাকে, যেটা অ্যাপ্লিকেশন করার পরে হয়েছে, তাহলে সেটা সে দিতে পারে। কিন্তু নরমালি তো এরকম ঘটনা কম। যদি দেয়ার থাকে সে দিতে পারবে, এটা আমলে নিবে। হ্যাঁ আমলে নিবে, এবং তাকে এটার উপরে প্রশ্নও করবে। সুন্দর বলেছেন। হ্যাঁ, আমি আসছি পরবর্তী আরেকটা হচ্ছে যে সাবস্টেন্টিভ ইন্টারভিউ। আপনি বলেছেন যে স্ক্রিনিং ইন্টারভিউতে একটা তার বিভিন্ন ইনফরমেশন, ফ্যামিলি, শিক্ষা, এগুলো নিবে। স্ক্রিনিং ইন্টারভিউর এখানে কয়েকটা বিষয় থাকে, যে একটা ইম্পর্টেন্ট বিষয় থাকে। অবশ্যই একটা প্রশ্ন সবাইকে করে যে আপনি তো এদেশে আসার সময় বলছেন যে আপনি এই কারণে, যেমন স্টুডেন্ট হলে বলতেছে যে সে স্টাডি করার জন্য যাচ্ছে, স্টাডি শেষে তিনি দেশে ফেরত যাবেন। যিনি ওয়ার্ক পারমিটে আসছেন উনি বলছেন যে আমি ওয়ার্ক পারমিট নিয়েই এই দেশে সেটেল হওয়ার জন্য বা আসছি। যিনি ভিজিট ভিসা আসছে উনি বলছে যে আমি এই দেশে শুধুমাত্র টুরিস্টিক পারপাসে ভিজিট করতে আমি এই দেশে এসেছি, তাই না? আপনি কিন্তু স্টেটমেন্ট ওই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাপ্লিকেশনের মধ্যে স্টেটমেন্ট দিতে হয়, ডিক্লারেশন দিতে হয় যে আমি এখানে যা বলছি সেটাই সত্য, এর বাইরে আমার আর কিছু বলার নেই। তো এখন তারা প্রশ্ন করে আপনি তো সে সময় বললেন, এখন যে আপনি এটা বলছেন আপনি কি আসার আগেই জানতেন যে আপনি অ্যাসাইলাম ক্লেম করার জন্য যাচ্ছেন? যদি বলে যে হ্যাঁ আসার আগেই জানতাম, তখন তারা পাদ্দার প্রশ্ন করে ডিসেপশনের তাইলে তো তুমি মিথ্যা কথা বলছো, ডিসেপশন। তো সেই ক্ষেত্রে এরকম আমরা দেখেছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটা টেকনিক্যাল এই ইস্যুটা, যে একটা ইস্যু আছে এখানে। ইস্যুটা হলো এরকম যে দেখেন আপনি যখন আসেন তখন তো আপনি স্টুডেন্ট হিসেবে এই দেশে আসছেন, কিন্তু আসার পরে আপনি দেখলেন যে আপনার বাড়ি পড়াই গেছে, আপনার নামে 3টা মামলা হয়ে গেছে, আপনি যে সরকার করতেন সেই সরকার চেঞ্জ হয়ে গেছে, অথবা আপনার একটা জিনিস আগে হাইড ছিল, এটা কোনো একটা পত্রিকা, কোনো একটা নিউজ মিডিয়া, কোনো একটা ব্যক্তি পাবলিকলি প্রকাশ করে দিয়েছে, দেওয়ার পরে এখন আপনার লাইফ এন্ডেঞ্জার্ড হয়ে গেছে। তার মানে বিষয়টাকে এইভাবে বলতে হবে যে আমি যখন আসি তখন আমার যে পারপাস ছিল সাবসিকুয়েন্টলি এটা চেঞ্জ হয়েছে, নাহলে তো আপনি কি হয়ে যাচ্ছেন, আপনি প্রড হয়ে যাচ্ছেন। আপনি আগে যেটা বলছেন ভাই, এখানে তো আরেকটা ভ্যালিড তার রিজন আছে। যেমন
সে যদি বলে আসে যে এখানে যেমন অ্যাসাইলামের শর্ত হলো কেউ একজন এন্ট্রি করতে হবে, এখন এন্ট্রি করার পরে সে তো এন্ট্রি তো করতে হবে, এছাড়া তো সে অ্যাসাইলাম করতে পারছে না। তাহলে এটা কি তার একটা ভ্যালিড রিজন না? তার এন্ট্রি রিজনের জন্য সে যে কোনো ক্যাটাগরিতেই তো আসতে হবে না, মানে যে কোনো ক্যাটাগরিতে সেটাও যদি আপনি বলতে চান আপনি সেটাও ব্যাখ্যা করতে পারেন যে দেখো আমার তো এখানে অন্য কোনোভাবে তো আমি আর ঢুকতে পারছিলাম না, তখন আমি ওই কথাটা আমি আসলে না বলে আমার উপায় ছিল না, বিকজ আমি তো আসলে চাচ্ছি যে তোমাদের অ্যাসাইলাম প্রসেসের ভিতর দিয়ে আমার লাইফটাকে সেভ করা, তখন আমি জীবন বাঁচানোর জন্য এই প্রসেসটা আমি অবলম্বন করেছি। হ্যাঁ, তখন আপনাকে বলতে হবে যে আপনি তার মানে তো আপনার যে প্রবলেমগুলো, আপনার যে অকারেন্সগুলো, এগুলো তো এর আগেই ঘটে গেছে। তখন আপনাকে পার্টিকুলারলি বলতে হবে যে এই ঘটনা এই ঘটনা এই ঘটনা আমার আগেই ঘটছে, এটার প্রমাণও আমার কাছে আছে, কিন্তু আমি তো আপনাদের এই ইয়েতে যাই করতে পারতেছি না, হাই কমিশনে যে করতে পারছি, তাহলে আমাকে আসতে হচ্ছে। আমি সেই জন্যই আমি একটা প্রসেস অবলম্বন করে এসেছি, কিন্তু আমার এটার ইন্টেনশন, আমার এটার পিছনে। এবং সেখানে আরও একটা ইস্যু আছে, আপনি কতদিন পরে করতেছেন। যেমন মনে করেন আপনি আসার পর পর করলেন, তখন কিন্তু আপনার একটা ইস্যু, কিন্তু আপনি যদি আসলেন 1 বছর 2 বছর থাকলেন 3 বছর থাকলেন, বিশেষ শেষ হওয়ার আগে যে এই কথা বললেন, তখন কিন্তু আপনার এই মানে পারপাসটা মানে লেজিটিমেসিটা, এক্সপ্লেনেশনটা তখন কিন্তু প্লাউজিবল একটা মানে একটা কোশ্চেনেবল এক্সপ্লেনেশন হয়। তাই বলছি যে আপনি যদি যে কোনো ক্লেম, আপনি শুরুতে ক্লেমটাকে একটু ভাববেন, চিন্তা করবেন কি করতে চান, এবং আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে। রাজা, আমি আপনাকে একটা জিনিস বলি, আমি অনেকগুলো কেস পেয়েছি যেগুলো আমি দুঃখজনকভাবে কেসগুলো আমি নেইনি বা নিতে পারিনি। দাবি করতেছে আমার চাচার কাছ থেকে 10 লাখ টাকার লোন নিয়ে লন্ডনে আসছি, এখানে আসা কলেজ বন্ধ হয়ে গেছে বা কলেজে পড়াশোনা করতে পারি নাই, এখন চাচা টাকার জন্য চাপ দিচ্ছে, যদি টাকা না দেই আমাকে মারি ফেলবে। কথা বলছেন, এইরকম কিন্তু অনেক মানুষ অ্যাসাইলাম ক্লেম, হ্যাঁ এরকম ক্লেম করছে, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু অ্যাসাইলামের কনভেনশনের আন্ডারেই পড়ছে না। এটা কনভেনশন, অর্থাৎ অ্যাসাইলামের যে পারপাস, এইম এন্ড অবজেক্টিভ, অ্যাসাইলামের যে প্রাইভেট হয়ে যাচ্ছে, এই স্কোপের ভিতরেই যাচ্ছে না। তো সেই জন্য বলছি এরকম কিন্তু অনেক আছে। যেমন আমি একজনে বলছে ছেলে মানুষ যে আমি বিয়ে করছি একটা বড়লোক পরিবারে, তাদের সাথে আমাদের ফ্যামিলি ক্ল্যাশ, কিন্তু এই কথাটা আবার একটা মেয়ে যদি বলে যে আমার বিয়ে হয়েছিল, জোর করে আমাকে উঠাই নিয়ে আমাকে বিয়ে করছিল, সেখানে ফোর্স ম্যারেজের একটা বিষয় আছে। হ্যাঁ, ফোর্স ম্যারেজের মানে সোশ্যাল, নারীরা তো একটা পার্টিকুলার সোশ্যাল গ্রুপ হিসেবে কিছু কিছু দেশে স্বীকৃত, যেমন বাংলাদেশ, মুসলিম দেশগুলা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, বিশেষ করে ইন্ডিয়াও না, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইন্ডিয়া, এইসব জায়গায় যেমন মনে করেন আফগানিস্তানে ক্লাস 5-এর উপরে তাদের পড়াশোনারও সেরকম কোনো সুযোগ নেই, তারা সেই পড়াশোনা করতে চায় কিন্তু তাকে সুযোগ দিচ্ছে না, যেমন মালালা ইউসুফ। আমি মঞ্জু ভাই, আমি অত ডিপে না যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাকে জানতে চাই। তারা অনেক সময় দেখা যায় যে স্ক্রিনিং ইন্টারভিউতে তারা জিজ্ঞাসা করে বারবার তুমি কোন কোন দেশ হয়ে আসছো, কোন কোন জায়গায় ট্রাভেল হিস্ট্রিটা জানতে চায়। এটা জানার উদ্দেশ্যটা কি এবং কেন এটা জানতে চায়? এটা মূল কথাটা হচ্ছে কি দেখেন, যেমন কোনো একটা মানুষ টার্কিশ এয়ারলাইন্সে আসছে, তো সে লন্ডনে আসতেছে, টার্কিতে তো তার ট্রানজিট, টার্কিতে তিনি ট্রানজিট নিছেন, বিমানেই ছিলেন অথবা এয়ারপোর্টের ভিতরেই ছিলেন, উনি এয়ারপোর্টের ভিতর থেকে আবার ওই বিমানে করে এখানে এসছেন, উনি কিন্তু বাইরে যান নাই। তো এখন এইটার অর্থ হচ্ছে এই দেশের যে কনভেনশন রাইট, যেটা কনভেনশন রাইটে বলা আছে যে সিগনেটারি কোন স্টেট যেগুলো সেফ কান্ট্রি, সেফ কান্ট্রি যদি আপনি ক্রস করেন সেখানে আপনি করতে পারেন, যদি আপনার নিয়ম হচ্ছে আপনি ফার্স্ট সেফ কান্ট্রিতে আপনি ক্লেম করতে হবে। হ্যাঁ, অর্থাৎ আপনি যেই দেশটি সেফ কান্ট্রিতে প্রথমে ভ্রমণ করবেন সেই দেশটিতে আপনি ক্লেম করতে হবে। এটা হচ্ছে বেসিক রুল। তো সেই জন্য জিজ্ঞেস করে যে আপনি কোন কোন দেশ হয়ে এসছেন, তো আপনি বললেন যে আমি ইন্ডিয়া হয়ে আসছি, পাকিস্তান হয়ে আসছি, করাচি হয়ে আসছি, অথবা আপনি জেদ্দা হয়ে আসছি, কাতার হয়ে আসছি। তো সেই রাষ্ট্রগুলো যদি সিগনেটারি স্টেট না হয়, 51-এর কনভেনশনের অনেকগুলো তো সিগনেটারি নাও হতে পারে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটার কিন্তু সাবস্টেন্সিয়াল ভ্যালু ক্যারি করে না। কিন্তু যদি এমন হয় যে আপনি ফ্রান্সে ছিলেন 2 মাস,
ফ্রান্সে থাকার পরে ফ্রান্স থেকে এসে ইংল্যান্ডে এসে আপনি এখন ক্লেম করেন, আপনার ক্লেম কিন্তু একদম ফান্ডামেন্টালি কিন্তু ড্যামেজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে কি যে আপনি এই যে ফ্রান্সে যখন ছিলেন তখনও আপনার অ্যাসাইলাম ক্লেমের ইস্যুটা ট্রিগার করেনি। অর্থাৎ ধরেন 5 তারিখের আগে সে ফ্রান্সে ছিল, তার সব ছিল, বাংলাদেশে ঘর ছিল, বাড়ি ছিল, ব্যবসা ছিল, রাজনীতি ছিল। 5 তারিখের 6 তারিখে এসে পৌঁছালো বা 5 তারিখে 7 তারিখে উনি এখানে আসছে, আসার পরে 5 তারিখে ঘটনা ঘটে গেছে। এখন তো মানে তার সার্কামস্টেন্সটা টোটালি চেঞ্জ। তো এইরকম ক্ষেত্রে আপনি একটা নিরাপদ দেশ ফাড়ি দিয়ে আসলেও কোনো সমস্যা নেই, কিন্তু যখনই আপনার সাইলামের ইস্যুটা ট্রিগার করে ফেলছে, আপনি কোনো একটা সেফ কান্ট্রিতে আছেন, সিগনেটরি কান্ট্রিতে আছেন, সেই কান্ট্রি থেকে আপনি যদি এই দেশে আইসা অ্যাসাইলাম ক্লেম করেন, এই কোশ্চেনের শিকার হবেন। এই কোশ্চেনের এটার জন্য রিজনেবল আনসারটা কি হতে পারে? মানে সে কি আনসার দিবে? ধরেন সিগনেটরি প্লাস সেফ কান্ট্রি, তাহলে সে কি বলবে? সে মানে ওই যে আমার আসলে ওখানে থাকতে আমি আসলে অনেকে তো সার্কামস্টেন্স সে জানেও না, অনেকে আবার লিগ্যাল অ্যাডভাইসও। হ্যাঁ, যে আমি এটা জানতাম না, আমি ওটা জানতাম না। আমি মানে অনেকে তো বলছে যে আমার এটা আসলে নলেজই ছিল না যে ফার্স্ট কান্ট্রিতে করতে হবে। তো আমি চিন্তা করছি ইংল্যান্ডে করব, সেই জন্য আমি আগে ইংল্যান্ডে আসছি, তারপরে ক্লেম করছি। এটা আমার নলেজই ছিল না এবং আমার এই ধারণা আমার ছিল না। যেহেতু আমি আসতে পারছি, আমার ভিসা আছে, আমি মনে করছি এখানে সেই করব, সেই জন্য আমি করছি। এবং এখানে আরেকটা এই প্রোটোকল আছে, এই ডাবলিন প্রোটোকল। জি, ডাবলিন, যে আয়ারল্যান্ডের যে বিষয়টা। হ্যাঁ, ডাবলিন প্রোটোকলটা কি? ডাবলিন প্রোটোকল হলো ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে যারা অ্যাসাইলাম ক্লেম করে তাদের যদি ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার অন্য কোনো দেশে থাকে ইউরোপের, তাইলে তার অ্যাসাইলামটা সে বলতে পারে যে আমাকে ওখানে ট্রান্সফার করে দাও। যেমন কেউ একজন গ্রিকে আসলো, গ্রিসে এসে তিনি অ্যাসাইলাম ক্লেম করলেন। অ্যাসাইলাম ফ্যামিলি মেম্বার যদি ইউকেতে থাকে, হ্যাঁ, অ্যাসাইলাম ক্লেম করার পরে ওনার অ্যাসাইলাম এখনও গ্রান্ট হয় না, উনি জাস্ট প্রাইমারি ইন্টারভিউ দিয়েছেন। তারপরে তিনি কিন্তু তাদেরকে বলতে পারেন যে লন্ডনে আমার মামা আছে, আমার চাচা আছে, আমার ভাই আছে, বোন আছে, আমি আমার অ্যাসাইলামটা আমি লন্ডনে পার্সু করতে চাই। ওই কনভেনশনে, ডাবলিন কনভেনশনে এই কথাটাই বলা আছে যে এই কনভেনশন ডাবলিনে হয়েছিল এই জন্য যে আপনাকে তখন তারা ওখান থেকে আপনাকে এখানে। এটাকে সবসময় পাঠায় না কোনো, এটার জন্য কোনো ইয়ে আছে? আপনার যিনি যার কথা আপনি বলছেন তাকেও ওখানে কাগজপত্র পাঠাতে হবে। আচ্ছা, মানে তার পাসপোর্ট, সে স্পন্সর করবে বা সে আসলে এখানে সাপোর্ট দিবে, হ্যাঁ হ্যাঁ, বিষয়গুলো তাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে তারা যদি স্যাটিসফাই হয়, তখন তারা তাকে এখানে ডাবলিন প্রোটোকলের অধীনে লন্ডনে, মানে আপনি যেটা বলছেন সেটা ডিস্টেন্স রিলেটিভ হলেও সমস্যা নেই। ডিস্টেন্স রিলেটিভের ক্ষেত্রে অনেক ওরা এটাকে মানে তো মামা চাচা এগুলো তো ডিস্টেন্স রিলেটিভ না। মামা বলতে ফার্স্ট ডিগ্রি, মামা কাজিন, মানে ফার্স্ট ডিগ্রি হলে ওরা এটা কনসিডার করে। কিন্তু যদি বেশি দূরের হয়, যেমন মনে করেন আমার মায়ের ভাই বা দূর সম্পর্কের দাদা নানা, হ্যাঁ, মানে ওকেও কনফার্ম করতে হয়। তো এখানে মূলত ফ্যামিলি মেম্বার হিসেবে বলা হয়েছে আর কি। যে আমি আসছি মঞ্জু ভাই, একটা কল নিয়ে। প্রিয় কলার, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস জানতাম না, আমার ভাই 20 বছর হয়ে গেছে, ওই আর 4-5 মাস গেছে, এগুলা 20 বছরও যাইছি আমরা অ্যাপ্লাই করতাম পারবো না, তার লিগেলিটি লাগে। জি, আপনি শুনতে থাকুন মঞ্জু ভাই। জি আপা, আপনি ভালো একটা প্রশ্ন। মঞ্জু ভাই, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতি থেকে এসে আমরা এই প্রশ্নের উত্তর দেব। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। আমার সঙ্গে আছেন কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিত্ব, লাভলি সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু। আপনাদের যে কোনো আইনি জিজ্ঞাসা সরাসরি স্টুডিওতে অথবা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বিরতিতে যাওয়ার আগে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন, মঞ্জু ভাই, তার একজন ভাই এখানে 20 বছর ধরে আছে। এখন তার অ্যাপ্লিকেশন কি হিসেবে করতে পারবে উনি? ধন্যবাদ আপা, আপনি আমরা বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন করেছিলেন যে আপনার ভাই এখানে 20 বছর থেকে আছে, এই 20 বছর থেকে থাকলে কি হবে। এই দেশের ইমিগ্রেশন রুলে এখনও এই বিষয়টি স্বীকৃত, যদি কেউ বৈধ অবৈধ মিলাইয়া যদি টোটাল 20 বছর থাকে, তাইলে তিনি প্রাইভেট লাইফে এই দেশে অ্যাপ্লিকেশন করতে পারেন। সেই ক্ষেত্রে ওনাকে আড়াই বছর করে ভিসা দিবে 4 বার, এবং 10 বছর থাকার পর অর্থাৎ যখন টোটাল 30 বছর হবে তখন তিনি ইনডিফিনিট লিভ টু রিমেন এ দেশে পাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যে 20 বছর এ দেশে আছেন, প্রত্যেক বছরের কিছু না কিছু প্রমাণ আপনাকে দিতে হবে। যেমন আপনি আজকে যদি 20 বছর বলেন এখন, তাহলে বোঝা গেল যে উনি 2004 সালে এসছেন বা 5 সালে এসছেন। তো 5 সাল, 6 সাল, 7, 8, 9, 10 এরকম করে যদি আপনি যদি জিপিতে যায় থাকেন, জিপির রেকর্ডটা নেবেন। আপনি যদি আপনার নামে কোথাও যদি টেনেন্সি এগ্রিমেন্ট নিয়ে থাকেন, সেই কপিটা নেবেন। কোথাও যদি কাজ করে থাকেন, সেখান থেকে একটা সিটি নেবেন, প্লাস একটা ব্যাংক স্টেটমেন্ট, পে স্লিপ থাকলে সেটা নেবেন। কখনো যদি ডাক্তারে কোনো সিটি দেওয়া থাকে সেটা নেবেন। কখনো আপনার নামে যদি কোনো অর্গানাইজেশন থেকে, কোনো ব্যাংক থেকে, কোনো ক্রেডিট কার্ড কোম্পানি থেকে কোনো চিঠিপত্র এসে থাকে সেটা নেবেন। এইভাবে টোটালি আপনি যে 20 বছরের দেশে আছেন, প্রত্যেক ইয়ারলি আপনাকে সেটা প্রমাণ করতে হবে যে আপনি আসলেই ছিলেন। তারপরে যাই আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার ওই অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে। এই অ্যাপ্লিকেশনে কোনো রিকোয়ারমেন্ট নেই, অর্থাৎ রিকোয়ারমেন্ট বলতে আপনার ইংলিশেরও কোনো রিকোয়ারমেন্ট নাই, 18,600 বা 29,000 ইনকামেরও কোনো থ্রেশহোল্ড নাই। শুধুমাত্র আপনি যে লং টার্ম এদেশে ছিলেন, লং টাইম, সেই জিনিসটাই আপনাকে প্রমাণ করতে হবে। আর এই প্রমাণটা করতে পারলেই ভিসাটা হয়ে যাবে। এবং এই ভিসার অ্যাপ্লিকেশনের জন্য আপনার যদি কোনো সাপোর্টার না থাকে, যদি অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট পয়সা না থাকে, কাজকর্ম না থাকে, সেই ক্ষেত্রে আপনি চাইলে ওই ফি ওইবারও এই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য করতে পারেন, এবং সেটাও গ্রান্ট হওয়ার সম্ভাবনা খুব হাই। যে আশা করি বুঝতে পেরেছেন। আমি একটা বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে চাই। সুইচিংয়ের বিষয়ে আপনি কিছুটা বলেছেন। সুইচিংয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি যারা এই দেশে আসছে স্টুডেন্ট হিসাবে, এটা তো ক্লিয়ার করেছে তার অবশ্যই কোর্স কমপ্লিশন থাকতে হবে। এখানে এটা নিয়ে কিন্তু এখনও নানা ধোঁয়াশা বা অনেকের কনফিউশন রয়েছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি অনেকেই অ্যাসাইলামের মাঝপথে পরিস্থিতি পট পরিবর্তনের কারণে বাংলাদেশের অনেকে চিন্তা করছে সে সুইচ করতে পারে কিনা টু ওয়ার্ক পারমিট, যারা স্টুডেন্ট ভিসা আসছে। তো এই বিষয়টা যদি একটু বলেন যে কিভাবে করতে পারে যারা স্টুডেন্ট হিসেবে আসছে স্পেসিফিক্যালি তাদের ক্ষেত্রে। এই মনে করেন যে আমি ওই সময় আসলে এনাফ টাইম নিয়ে হয়তো জিনিসটা আলোচনা করি না এই সুইচিংয়ের কথা। স্টুডেন্ট যারা অ্যাসাইলাম ক্লেম করেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলা আছে যে আসার সময় যে কাস সিএএস যেটা নিয়ে এসেছিল, এটার মেয়াদ থাকাকালীন সময়ে কেউ অন্য কোনো রুটে সুইচ করতে পারবে না। অ্যাসাইলামটা তো আর ওই রুট না, ওটা ভিন্ন জিনিস। অন্য কোনো রুটে অর্থাৎ ওয়ার্ক পারমিটে বা কমপ্লিশন ছাড়া, বিশেষ করে ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারবে না কমপ্লিশন ছাড়া। কমপ্লিশন বলতে টাইমটা, ওখানে কিন্তু কমপ্লিশন বলা নাই, কিন্তু ওখানে বলা আছে যে কাসের যে আপনি যেটা বলছেন কাসের এই টাইমের পরে সে আগে সুইচ করতে পারবে না, পরে করতে পারবে। পরে করাতে তো এখন আমার কোশ্চেন হলো, কেউ যদি কাস চলাকালীন মেয়াদকালীন সে যদি অ্যাসাইলামে সুইচ করে তাহলে, এবং ইন দ্য মিন টাইম তার কাসের মেয়াদ শেষ হয়ে গেল, সেই ক্ষেত্রে সে লিটারালি কোনো প্রবলেম নাই। আচ্ছা, লিটারালি কোনো প্রবলেম নাই। ওরা যদি টেকনিক্যাল ইস্যু ধরে সেটা আলাদা কথা, এক্সপ্লেনেশন দিতে হবে। কিন্তু আপনাকে বলি, আপনি যদি রুলটা দেখেন, ওই রুলে কিন্তু বলা নাই যে কোর্স কমপ্লিট করতে হবে অর্থাৎ আপনি পড়তে হবে, বিষয়টা এরকম না। কোর্স কমপ্লিশন বলতে হলো আপনার কাসের ডিউরেশন টাইমে আপনি কোনো জায়গায় যাইতে পারছেন না। আপনি একটু আগে যেটা বলেছেন যে যদি কেউ কাসের মেয়াদের পরে অ্যাপ্লাই করে তাহলে সমস্যা নেই, কাসের মধ্যে গেলে একটা প্রবলেম। তাইলে আমি যেটা বলছি আপনাকে, আপনার তো কাসের মেয়াদ থাকতেছে না যদি আপনি অ্যাসাইলাম করার পরে। আমি অ্যাসাইলাম করেছি,
কিন্তু কাসের মেয়াদ ছিল তখন, আমি সুইচ করেছি, বাট আমার এটা সাকসেসফুল হয়নি। ইন দ্য মিন টাইম আমার কাসের মেয়াদ শেষ হয়ে গেল, আমি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ নাই, টাকা পয়সাও পে করিনি, তারপরেও আপনি করতে পারবেন, আমি করতে পারবো। তবে একটা জিনিস কি আপনাকে বলি, পলিসি ইস্যুর কারণে এখানে এটা তো এরিয়াটা তো একদম ক্লিয়ারলি ওইভাবে বলা নাই। আমরা যেটা বলতেছি এটা হলো গ্রে এরিয়া, এটা হচ্ছে কমন সেন্স অ্যাপ্রোচ, এটা হচ্ছে গ্রে এরিয়া। এই এরিয়াটাতে আমরা যেটা দেখি, ওরা বলছে যে আপনি যদি কোর্সের ডিউরেশনে যদি অ্যাপ্লিকেশন করেন সেটা সাকসেসফুল হবে না, কিন্তু কোর্সের পরে যদি করেন তাহলে কিন্তু সেটা সাকসেসফুল হইতেও। এখানে রুলটা যেটা ছিল স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে, যদি তার যে সিওএস, যে স্কিল ওয়ার্কারের যে কস্টটা মাস্ট ইস্যু হইতে হবে তার কোর্স কমপ্লিশনের পরে, তাহলে এখানে আমার কোয়েশ্চেন হচ্ছে, এখানে সে তো অ্যাসাইলাম সিক করেছে বিফোর দ্যাট, এবং ইন দ্য মিন টাইম সে কিন্তু টাইম কিন্তু ক্রস করে ফেললো, তো এখন তার তো কস্ট ইস্যু হতেই পারে, যেহেতু কোর্স কমপ্লিশনের টাইম ওভার। সেটাই তো আমি বলছি, লিটারাল মিনিং যদি আমরা ধরি এটাই তো বোঝায়। এখন যদি ওরা যদি পারপাসিভ অ্যাপ্রোচে যায়, হোম অফিস যদি বলে যে আমরা এটাকে পারপাসিভ অ্যাপ্রোচে যাব, পারপাসিভ হোম অফিস কিন্তু যাচ্ছে। আমি আপনাকে যদি বলি যে আমরা রিসেন্টলি অনেকগুলো কেস দেখেছি, অনেকে এরকম এনথুজিয়াজম হয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করেছে, কিন্তু দেখা গেল যে হোম অফিস বলছে ঠিক আছে তুমি তো ইউনিভার্সিটিতে কোর্স কমপ্লিট করেছো, কমপ্লিশন লেটার দাও, তুমি সাকসেসফুলি হতে হবে নট নেসেসারি, তোমার কোর্স কমপ্লিট করেছো এরকম কোনো প্রুফ অফ এভিডেন্স দাও, এরকম কিন্তু চাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখছি, আবার অনেকের দিয়েছে। হ্যাঁ, সেই জন্য তো আপনাকে বললাম এখানে একটা পারপাসিভ ইস্যু আছে, যে হোম অফিস তো পাবলিক পলিসি ইস্যুটাকে মেনটেন করে। এই ইস্যুটা আসছে কোত্থেকে সেটা যদি আপনি একটু দেখেন, ইউনিভার্সিটির যে কনসোর্টিয়াম, ওই কনসোর্টিয়ামগুলো হোম অফিসের সাথে মিটিং করছে, মিটিং করে বলছে তোমরা যে ছেলেপেলেদেরকে ফার্স্ট ইয়ারে আসার পরে ওয়ার্ক পারমিট দিয়ে বাগাই দিচ্ছ, আমার যে স্টুডেন্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে তো আমার এই সিটটা খালি আছে, কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারে এসে ভর্তি হয় না, ভর্তি হয় ফার্স্ট ইয়ারে। আমি 40টা ছাত্র নিতে পারবো, আমি 40 জন নিয়েছি, এখন 10 জন ওয়ার্ক পারমিট দিয়ে চলে গেছে, আবার যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমার এই 40,000 পাউন্ড কে দিবে? মঞ্জু ভাই, আমি আসছি একটা কল নিয়ে। প্রিয় কলার, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। কামরান। জি, আমি আমার আম্মার লাগি একটা জিনিস জানা লাগি ফোন দিছি। জি বলেন। আমার আম্মা আমেরিকার সিটিজেন, আমেরিকান পাসপোর্ট আছে, বুঝছেন? আমরা চাইলাম সামনে ওখানে সেটেল করার লাগে একটা অ্যাপ্লিকেশন করতাম, কোনো চান্স আছে নাকি? মানে এই দেশে ইউকেতে ওনাকে সেটেল করার চিন্তা করছেন? জি, ইউকেতে সেটেল করার চিন্তা ভাবনা করতেছি। মানে ওনাকে কিভাবে এখানে সেটেল করবেন এই প্রসেসটা জানতে চাচ্ছেন? জি জি জি, আমার দুই একটা প্রশ্ন আছে, আপনি একটু লাইনে থাকেন। প্রথম কথা হচ্ছে, আপনারা কোন দেশের নাগরিক? আমরা ইউকের নাগরিক। আপনারা কি ইউরোপ থেকে এসেছেন নাকি এখানেরই? জি না, আমরা আমার আব্বার রাইটে লন্ডনে আসছি। আচ্ছা, এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার মায়ের বয়স কত? ওভার 75। এখানে আপনার মায়ের জন্য আপনারা ভাই বোন কয়জন? আমরা 4 ভাই 1 বোন আছি এখানে। বাংলাদেশে কেউ আসেনি? জি না। আমেরিকাতে কে আছে? আমেরিকাতে আমার মামার সাথে থাকেন। আচ্ছা, আপনার মামার সাথে থাকে। এই ক্ষেত্রে আপনারা সব ভাই বোন যেহেতু এখানে থাকেন, আপনার মা যেহেতু আমেরিকাতে আপনার মামার সাথে থাকে, আপনার মামারও হয়তো বয়স হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি যদি এটা প্রমাণ করতে পারেন যে আপনার মাকে আগে যারা লোকআপটার করতো তাদের এখন লোকআপটার করার অবস্থা নাই। ল হচ্ছে, যদি কোনো ব্রিটিশ সিটিজেনের পিতা অথবা মাতা 60 ইয়ার্সের উপরে হয়, ডিউ টু এজ, ডিসেবিলিটি অথবা সিকনেস, এই তিনটার যে কোনো একটা কারণে যদি ডে টু ডে বেসিসে তিনি যদি পার্সোনাল কেয়ার নিজে নিজে করতে না পারেন এবং টাকা দিয়েও যদি সে কেয়ারটা ওখানে না পাওয়া যায়, সেই ক্ষেত্রে ছেলে সন্তানেরা তাকে এই দেশে সেটেল করার জন্য অ্যাডাল্ট ডিপেন্ডেন্স হিসেবে এই দেশে অ্যাপ্লিকেশন করতে পারে, এটা রুলে আছে। তবে এই প্রসেসটা খুবই কঠিন একটা পথ। আপনাকে বলবো, আপনার মাকে যদি আপনি এই সেটেল করতে চান, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন লয়ারের সাথে পার্সোনালি যোগাযোগ করে ইন ডিটেলস, কারণ হচ্ছে দেখেন আমরা এখানে যেটুকু ইনফরমেশান পাই, আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি, কিছু ইনফরমেশান আপনার কাছ থেকে নিছি, এটার জন্য অন্তত 1 ঘন্টা আপনার কনসালটেশন দরকার। তাইলে ইন ডিটেলস নিয়ে আপনাকে একটা গাইডলাইন দিতে পারবো যে আপনার এটা হবে কি হবে না। তবে
আপনার কেসটা প্রাইমাপেসি বলতে প্রাথমিকভাবে দেখলে মনে হয় যে আপনার কেসটার মেরিট আছে, এই কারণে আছে যে 4 ভাই 1 বোন ইউকেতে সিটিজেন হিসেবে আছেন, মা আমেরিকাতে থাকে, তাও মামাদের সাথে। তো মায়ের যেহেতু মায়ের বাইদেরও বয়স হয়ে গেছে, মা এখন 70 বছর বয়স, তাকে আমেরিকাতে দেখার লোক হয়তো নেই। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে আপনার কেসটা প্রাইমাপেসি আমার কাছে মনে হচ্ছে ভালো কেস। তবে আমি বলবো আপনি যেই কোনো একজন অভিজ্ঞ সলিসিটরের সাথে যারা এই কাজে আগেও করেছে তাদের কাছে একটু যোগাযোগ করে আপনি পরামর্শ নিয়ে তারপরে আগাবেন, আশা করি বুঝতে পারছেন। জি, ধন্যবাদ মঞ্জু ভাই। আর একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেনি কুইকলি? জি বলেন। আমার আম্মা তো এই দেশে ধরেন এখন আসছেন সিটিজেন, আমেরিকান সিটিজেন নিয়ে, তো উনি কি 6 মাসের উপরে থাকতে পারবেন না? উনি 6 মাসের ভিতরে চলে যেতে হবে? কখনো ওনাকে ওই টাইমের বেশি রাখবেন না, কারণ হচ্ছে কি ওটা ব্রেক অফ ইমিগ্রেশন রুল হয়। যারা ইমিগ্রেশন রুল ব্রেক করে তাদেরকে কিন্তু পরবর্তীতে ভিসা দেওয়ার সময় বা আসার সময় ডিস্টার্ব করে। সুতরাং সব সময় মনে রাখবেন আইন মান্য করার আলাদা একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা কোনোদিন নষ্ট করবেন না। এটা সবার জন্য জেনারেল অ্যাডভাইস। মঞ্জু ভাই, আমি আরেকটা ওনার সাথে অ্যাড করি। ওনার হয়তো এরকম কোয়েশ্চেনটা হয়তো উনি বুঝাইতে পারেন না। উনি হয়তো যেটা চিন্তা করছেন যে ইন কান্ট্রিতে এই দেশে থেকে যেহেতু উনি চলেই আসছেন, উনি এটা সুইচ করতে পারবেন কিনা। এইরকম অ্যাপ্লিকেশনের মূলত আমেরিকাতেই করা উচিত। যদি আমেরিকাতে করে ভিসা যদি নাও হয়, ওনাকে তো এই দেশে আসতে আটকাবে না। বাংলাদেশ থেকে হইলে অসুবিধা, আর যদি এখান থেকেও করতে চায় সেটাও তিনি করতে পারেন, কিন্তু ওভারস্টেয়ার হয়ে যাবেন। ওভারস্টেয়ার হওয়ার পরে উনি কোর্ট কাছারি করবেন, কইরা যদি জিতে আসেন। স্ট্রেট ফরওয়ার্ড না। হ্যাঁ, স্ট্রেট ফরওয়ার্ড না। সেই জন্য বলছি এই প্রুফটা যদি ওনারা এখানে দিতে পারে যে ওনাদের এখানে 4 জন সবাই এখানে বাংলাদেশে শুধু অথবা 4 জন আছে, এটা দিলেই হবে না, আরো অনেক কিছু আছে। এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে এমন একটা জিনিস এখানে বলা যাচ্ছে যদি পুরো একটা প্রোগ্রামও যদি এটা নিয়ে করি তাও শেষ হবে না, এত বড় ইস্যু এটা। আচ্ছা মঞ্জু ভাই, আমরা যেটা এই ছিলাম যে অ্যাসাইলামের সুইচিং এর ক্ষেত্রে যেটা বলছিলেন, যে এটা যদি আমি যে কথাটা বলছিলাম যে একদম কম, যে স্টুডেন্টদের ক্ষেত্রে তার কাজ শেষ হয়ে যাওয়ার পর, কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সে কাজের ভ্যালিডেশনের সময় করুক বা ভ্যালিডেশনের বাইরে করুক, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বড় ইস্যু হওয়ার কথা না। তবে এটা যেহেতু একটা গে এরিয়া, এই এরিয়াতে হোম অফিস বিভিন্নভাবে তাদের বিবেচনা তারা করতে পারে, ডিসক্রিশন হয়তো অ্যাপ্লাই করতে পারে, এক্সারসাইজ করে। সেই ক্ষেত্রে যদি কেউ ভিকটিম হয় সে কোর্টে যাইতে পারে, যদিও রাইট অফ অ্যাপিল নাই, কিন্তু আপনি তো জুডিশিয়াল রিভিউ করতে পারবেন। এবং জুডিশিয়াল রিভিউতে এটা যদি কেউ চ্যালেঞ্জ করার পরে যদি সেটা বেরিয়ে আসে, তাহলে হয়তো ভালো কিছু আসতেও পারে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু আসল জায়গায় যেতেই পাচ্ছি না, যে সাবস্টেন্টিভ ইন্টারভিউটা, মানে এটা যদি সংক্ষেপে একটু বলেন যে টোটাল সাবস্টেন্টিভ ইন্টারভিউ প্রসিডিউরটা। যে একটা অ্যাসাইলাম কেস মূলত ডিপেন্ড করে সাবস্টেন্টিভ ইন্টারভিউর সফলতার উপরে। অ্যাসাইলামের ডকুমেন্টেশনের চাইতেও মূলত আপনি যে ফেস টু ফেস কথা বলছেন, আপনি যে আপনার বিষয়টা ব্যাখ্যা করছেন, তুলে ধরছেন, অ্যাসাইলামে কিন্তু ডকুমেন্টেশন থাকতে হবে সবসময়, এটা কিন্তু এক্সপেক্টেড না। এটা লোক দেশ থেকে বিতাড়িত হয়ে আসছে, সে কোনো ডকুমেন্টে আনতে পারতেছে না, তাই বলে কি তার অ্যাসাইলাম হবে না? হবে। তার মানে ডকুমেন্টেশনের চাইতেও সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তার ক্রেডিবিলিটি। এবং এই ক্রেডিবিলিটির জন্য আমি বলি যে আপনার ইস্যুটাকে আপনি আগে থেকে ক্লিয়ারলি, প্রিসাইসলি একটা কাগজের মধ্যে লিখবেন। লিখে আপনি, কারণ হচ্ছে নিজের স্মৃতিশক্তিও তো মনে থাকে না। আপনি মনে করেন একটা কথা বলতেছেন, দেখা গেছে এটার সাথে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। কোনো কন্ট্রাডিকশন বাইর হলে আপনি বুঝলেন যে একটা ডালপালা আপনাকে একটা গর্তের মধ্যে ফেলছে। তাই এটা আমরা আগামী প্রোগ্রামে মনে রাখেন যে আমরা আগামী প্রোগ্রামটা শুরু করব অ্যাসাইলামের সাবস্টেন্টিভ ইন্টারভিউর প্রোস এন্ড কনস, একদম সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। এবং বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যারা বর্তমান এটা নিয়ে একটু যদি বলেন, আমরা সময় শেষের দিকে এখন মনে করেন যে আমাদের আজকে যে সময় আছে 1 মিনিট বা 2 মিনিট, এই সময়ের ভিতরে তো শেষ করা সম্ভব না। আর মানে আমার প্রশ্ন স্পেসিফিক যে যারা 5 আগস্টের পরে, তাদের যারা আগে থেকে অ্যাসাইলাম করেছে, তাদের এটার অবস্থান কি হবে, এবং নতুন যারা তারা কি করবে? দেখেন, গভর্নমেন্ট নতুন যেটা এসছে তাদের তো সবে মাত্র 2 মাস গেছে। তাদের এইমের অবজেক্টিভ কি?
যদি এমন হয় যে তারা ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো -2 ফর্মুলা ফলো করতেছে, তো -2 ফর্মুলা ফলো করলে কিন্তু বিএনপিরও কিন্তু কাট অফ, জামাত কাট অফ না, কারণ জামাত তো ওদের সাথেই আছে। যাই হোক, ওটা আমরা হ্যাঁ মানে যদি থাকে, আর যদি বলছি না, না না আমি -2 এর কথা বলতেছি, -2 হলে তো জামাত না, বিএনপি আর আওয়ামী লীগ। কিন্তু যদি এখানে যদি ওরা বলে যে পলিটিশিয়ানকে জায়গা দেব না, সেই ক্ষেত্রে জামাতও ইনক্লুড, মানে জামাতও এই সুযোগটা পাবে। সেই মানে কথাটা দাঁড়াচ্ছে যে এই সরকারের এই মানে অবজেক্টিভ এখনো ক্লিয়ার না। যদি এটা এমন হয় যে তারা ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো ঘটনা ঘটাবে, তাহলে কিন্তু বিএনপির যারা অ্যাসাইলাম করেছে বা করবে তাদের কিন্তু অবস্থানটা আগের মতোই থাকবে। আর যদি অবস্থা দৃষ্টিতে মনে হয়, হ্যাঁ অবস্থা দৃষ্টিতে মনে হয় যে তারা নির্বাচনের একটা তারিখ দিয়ে দিছে, একটা রোড ম্যাপ দিয়ে দিছে, এবং বোঝা যাচ্ছে যে আলটিমেটলি তারা একটা নির্বাচনের দিকে যাবে এবং সুস্থ গ্রহণযোগ্য একটা নির্বাচন, সুষ্ঠু একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে যারা বিএনপি হিসেবে বা জামাত হিসেবে ক্লেম করেছে তাদের ভবিষ্যৎ একটু খারাপ, ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ, জি খুবই খারাপ। যারা বর্তমানে করবে তাদের জন্য আপনার অ্যাডভাইসটা কি? যারা বর্তমানে করবে, এটা তো আর এমন না ম্যানুফ্যাকচার ইস্যু। যদি কেউ যদি সত্যিকার অর্থে বাংলাদেশে ভিকটিম হয়, বাংলাদেশে তো এই 5 জুলাইয়ের পরে 5 আগস্টের পর অনেক হামলা মামলা হয়েছে, অনেক ফ্যাক্টরি জ্বালায় দিচ্ছে, অনেকের বাড়িঘর জ্বালায় দিচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তারা অনেকে পালাইয়া আছে, ইন্ডিয়াতে আছে, ইউকেতে আছে, আমেরিকাতে আছে। ওই রকম লোকেরা যদি সত্যিকার অর্থে তার গ্রাউন্ডের উপরে অ্যাসাইলাম করে, যদি সে প্রমাণ করতে পারে যে তার লাইফটা থ্রেট এবং সে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নেই এবং জাস্টিসটা তার উপরে প্রপারলি আসবে না, তাহলে তার হইতে পারে। এটা না হওয়ার কোনো কারণ আমি দেখি না। সে তো পারসিকিউশনের শিকার হতে, হ্যাঁ পারসিকিউশনের শিকার, মানে আরবিটারি একটা তার উপরে যদি কোনো অ্যারেঞ্জমেন্ট যদি তার উপরে এসে পড়ে, সেই ক্ষেত্রে তার জন্য কিন্তু দরজা খোলা, তিনি চাইলে কিন্তু সেটা করতে পারেন। জি, ধন্যবাদ মঞ্জু ভাই, অনেক সুন্দর বলেছেন। আজকে অ্যাসাইলামের পুরো প্রসেস, দর্শকবৃন্দ আপনারা জানেন যে অ্যাসাইলামের পুরো প্রসেসটা নিয়ে আলোচনা করা দীর্ঘ সময়ের ব্যাপার আমাদের। তারপরে আমরা সংক্ষেপে মঞ্জু ভাই যা বলেছেন, আশা করি আপনারা যদি দেখে থাকেন উপকৃত হবেন। আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।